হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেল। তো দেখো, আমাদের কিন্তু জিকে জিএস অধ্যয়ন এই সিরিজটা অনেকদিন ধরেই চলছে। আজকে হচ্ছে এটার ক্লাস নাম্বার 17। এবার আজকে যে ক্লাসটা হতে চলেছে তার আগে বলে রাখি, আমাদের এই যে সিরিজটা, এই সিরিজটাই কিন্তু প্রত্যেকটা সেটে বা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা 25টা করে প্রশ্ন নিয়ে আলোচনা করি। ঠিক আছে, যে যেই পরীক্ষাগুলো নিচে মেনশন করা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর যত পরীক্ষা রয়েছে, যেমন সামনে ধরো গ্রুপ সি গ্রুপ ডি যে ডাব্লিউবিএসএসসি এক্সামটা আসছে সেইটা, ডাব্লিউবিসিএস ইত্যাদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এই ক্লাসটা। ঠিক আছে, তো আজকে পার্টিকুলারলি যে ক্লাসটা হতে চলেছে এই ক্লাসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। কেন সেটা এক্ষুনি বুঝতে পারবে। তার আগে বলে রাখি, আমাদের একটা অ্যাপ রয়েছে যেটা হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সামস অ্যাপ। এই অ্যাপটার নাম, তুমি সিম্পলি এই নামটা দিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ভিশন কম্পিটিটিভ এক্সামস, দিয়ে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে অ্যাপটা খুললেই তোমরা দেখবে তোমাদের জন্য কিন্তু এই যে সেকশনটা বানানো রয়েছে ডাব্লিউবিপিএসসি সেকশন, এটা বানানো রয়েছে। অনেকেই গ্রুপের মধ্যে কোয়ারি করেছিলে যে স্যার পিডিএফ কোথা থেকে দেওয়া হয়। তো তার জন্য অ্যাপটা ডাউনলোড করতে হবে, তোমাদের অ্যাপে গিয়ে ডাব্লিউবিপিএসসি সেকশনে যেতে হবে। সেখানে দেখবে একটা ফোল্ডার করা আছে অল ক্লাস পিডিএফ বলে। সেই ফোল্ডারটায় ক্লিক করে ওখান থেকে কিন্তু তোমরা আমাদের ইউটিউবের যত ক্লাস চলে, অর্থাৎ ম্যাথস, জিকে, যত রকমের ক্লাস চলে আমাদের টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাস চলে, সেই সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা কিন্তু ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে পড়তে পারবে। ঠিক আছে, তো যদি পিডিএফ দরকার হয় আমাদের ক্লাসে ফার্দার রিভিশনের জন্য, তাহলে কিন্তু অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নিও। তো চলো, কেন আজকে ক্লাসটা স্পেশাল সেটা বলে দিই। কারণ আজকে কিন্তু আমরা, অর্থাৎ 12 তারিখে আমাদের যে ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার কিন্তু যতগুলো জিকে কোশ্চেন এসছিল, 49 কোশ্চেন এসছিল কাউন্টিং এ যা হয়। ঠিক আছে, মেবি একটা কোশ্চেন এদিক ওদিক ছিল হয়তো, মোটামুটি আমি 49টা কোশ্চেন পেয়েছি। তো সেই কোশ্চেন নিয়ে আজকের ক্লাসটা কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, এবার তার আগে বলে রাখি, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের ক্লাস তোমরা দেখেছো যেখানে কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করা হয়েছে। এই কোশ্চেনে জাস্ট কোশ্চেন এবং চারটে অপশনস, সেগুলো নিয়ে কিন্তু রাইট কোনটা সঠিক কোনটা ভুল মানে সেগুলো জাস্ট বলে দিয়ে চলে যাওয়া হয়ে গেছে। সেই ক্লাসটার সাথে কিন্তু এই ক্লাসটা তফাৎ রয়েছে। কোথায় তফাৎ? তারা যা করিয়েছে তাদেরকে কোনো হেট্রেড নেই, তাদের প্রতি কোনো ঘৃণা নেই। তারা যেটা করিয়েছেন খুব ভালো করিয়েছেন, কিন্তু সেখানে যেটা হয়েছে সেটা কিন্তু একটা, মানে বলা চলে যে কোশ্চেন কেমন হয়েছে এবং কোন কোশ্চেনে কোনটা সঠিক অ্যান্সার সেটা জাস্ট আলোচনা করে বেরিয়ে যাওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের এই সিরিজটা যেহেতু জিকে জিএস অধ্যয়ন, এই সিরিজে কিন্তু আমরা জিকে কে একেবারে খুব ভালো করে ডেপথে গিয়ে পড়ি। তাই আমাদের আজকের ক্লাসটাও কিন্তু সেই রকম ভাবেই হতে চলেছে। তো প্রিপেয়ার হয়ে যাও এখন থেকেই। ঠিক আছে, আর অডিও আশা করি আহ, গতকালের ক্লাস থেকে নিশ্চয়ই অডিও একদম ক্লিয়ার আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আর দেরি না করে। চলো, আমাদের নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? তোমরা যারা জিকে জিএস অধ্যয়ন এই সিরিজটা প্রথম থেকে দেখছো, আমি কিন্তু একটা জিনিস প্রথম ক্লাস থেকেই তোমাদেরকে ভালোভাবে বলে রেখেছিলাম যে ডাব্লিউবিপিএসসি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই না বাচক প্রশ্ন কিন্তু খুব পছন্দ করে, তাদের খুব ফেভারিট কোশ্চেন, মানে তাদের খুব ফেভারিট জায়গা এটা, যে না বাচক কোশ্চেন করার। ঠিক আছে, তোমরা অনেস্টলি বলো আমি এই ধরনের কথা ক্লাসে বলেছিলাম কিনা। অনেকবার বলেছিলাম। এটাও বলেছিলাম যে কোশ্চেন এরকম ভাবে রাখা হয় কিন্তু নয় বা হয়নি যেটা না বাচকটা, সেটা পরের লাইনে ছোট্ট করে এই নিচের দিকে রেখে দেওয়া হয়, যাতে করে আমরা এইটুকু পড়ে ভাবি হয়তো কোশ্চেনটা এইটুকুই। এটাও বলেছিলাম কিনা মনে করো। তো চলো, এই কোশ্চেনের রাইট অ্যান্সার কিন্তু হবে নর্মদা। ঠিক আছে, এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে নর্মদা। নর্মদা নদী কিন্তু বঙ্গোপসাগরে পড়েনি। এবার দেখো, নর্মদা নদী কিন্তু অমরকণ্টকের মৈকাল পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। এটি ভারতের মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটা ইনফো। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা ডাব্লিউবিপি এসআই এসছে, মানে এটা হতেই পারে যে ডাব্লিউবিপি যে কনস্টেবল যেটাও হতে চলেছে নভেম্বরে, সেইখানে চলে এলো নর্মদা নদীর আহ উৎপত্তি স্থল চলে এলো। তো সেটা কিন্তু হবে অমরকণ্টকের মৈকাল পর্বতমালা থেকে। তো সেটার জন্য কিন্তু কোশ্চেন গুলো খুব ভালো করে ডেপথ নিয়ে পড়বে। এখানে ওইটা রাখা হয়েছে যে এখানে মাউথটা মানে যেখানে গিয়ে নদীটা পড়ে সেটা হচ্ছে আরব সাগরের গালফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগরে কিন্তু এটা পড়ে।
এবং সোর্স মানে যেখান থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে অমরকণ্টক প্লেটিউ, অমরকণ্টক প্লেটিউ, এবং সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। বলছে পোমোলজি, পোমোলজি কি? এখানে অনেকগুলো অপশনস রয়েছে। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ফল সংক্রান্ত বিদ্যা। ফল সংক্রান্ত বিদ্যাকে কিন্তু পোমোলজি বলা হয়। এবার এখানে দেখো, অন্য যে কোনো ক্লাসের থেকে বা অন্য যে কোনো চ্যানেলে যত রকমের তোমরা ভিডিও দেখেছো ডাব্লিউবিপি এসআই এর কি বলে কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে, আশা করি কোনো জায়গায় এইটা দেখতে পাওনি। ঠিক আছে, তো আমরা এটা দেখে নিই একটুখানি। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো এখন স্টার্ট দিয়ে চলে যাচ্ছি, যেহেতু পিডিএফটা তোমরা জাস্ট অ্যাপটা ডাউনলোড করলেই ডাব্লিউবিপিএসসি সেকশনে গেলেই এইটা ক্লাসটা ডাউনলোড করে নিতে পারবে। তাই পুরো ডিটেলে যাচ্ছি না, বেকার টাইমটা অনেকটা চলে যাবে ক্লাসের পেছনে। তাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো স্টার্ট দিয়ে যাচ্ছি। এবং এই লিস্টটা ভিভিআই হতে চলেছে ফর ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি। ঠিক আছে, কারণ রিসেন্ট এক্সামের উপর বেস করেই কিন্তু পরবর্তী এক্সামগুলো হতে থাকে, এবং যেহেতু একেবারে পরপরই রয়েছে, এক মাস অন্তর অন্তর পরীক্ষাগুলো রয়েছে, তাই হাইলি চান্স আছে এখান থেকে কোশ্চেন অ্যাজ ইট ইজ কপি করা, অথবা সেই কোশ্চেনের আশেপাশের থেকেই কোনো কোশ্চেন বানিয়ে দেওয়া। ঠিক আছে, তাই এই লিস্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো আর্কিওলজি ইম্পর্টেন্ট, প্রত্নতত্ত্ববিদ্যা। তারপর দেখো বায়োলজি জীববিদ্যা, জুলজি প্রাণীবিদ্যা, সাইকোলজি মনোবিদ্যা, জিওলজি ভূতত্ত্ববিদ্যা। আচ্ছা, ভাইরোলজি খুব খুব ইম্পর্টেন্ট, ভাইরাস সংক্রান্ত বিদ্যা। দেখো ভাই ভাই, ঠিক আছে, ভাইরোলজি ভাইরাস, ঠিক আছে, এটা গোলাবে না আশা করি। এন্টোমোলজি খুব ইম্পর্টেন্ট, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। হেমাটোলজি খুব ইম্পর্টেন্ট, রক্ত সংক্রান্ত বিদ্যা। লিথোলজি শিলা সংক্রান্ত বিদ্যা। ফাইকোলজি খুব ইম্পর্টেন্ট, শৈবাল সংক্রান্ত বিদ্যা। ওদন্তোলজি, ঠিক আছে, এটা হচ্ছে দাঁত সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, আচ্ছা, এইটা আছে খুব ইম্পর্টেন্ট, অর্নিথোলজি পক্ষী সংক্রান্ত বিজ্ঞান। এবার অর্নিথোলজি বললেই আমাদের যার নাম মনে আসা উচিত সেটা হচ্ছে আমাদের ভারতের অন্যতম বিখ্যাত অর্নিথোলজিস্ট, তিনি হচ্ছেন সেলিম আলী। আচ্ছা, এখানে দেখো পেডোলজি খুব ইম্পর্টেন্ট, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, ডার্মাটোলজি চর্ম এবং চর্মরোগ সংক্রান্ত বিদ্যা। এই জন্য আমাদের যাদের চর্ম সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমরা কিন্তু ডার্মাটোলজিস্টের কাছে যাই। ঠিক আছে, আচ্ছা, এমব্রায়োলজি এটা হচ্ছে ভ্রূণ সংক্রান্ত বিজ্ঞান, সরি। আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে নিউমেরোলজি সংখ্যা সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, পোমোলজি এটা তো অ্যাজ ইট ইজ চলে এসছে আমাদের পরীক্ষায়। সিসমোলজি ভূমিকম্প সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, মাইকোলজি ছত্রাক সংক্রান্ত, এটা গুলিয়ে যাবে কার সাথে? এইটার সাথে, ফাইকোলজি এবং মাইকোলজি, এই দুটো কিন্তু গুলিয়ে যাবে। ঠিক আছে, তাই একটু ভালোভাবে এটা পড়ে নেবে, মাইকোলজি এবং ফাইকোলজি। আচ্ছা, অস্টিওলজি এটা হবে হাড় সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, ইথোলজি তো ঠিক আছে পড়ে নেবে। হেলমিনথোলজি এটা হচ্ছে কৃমি সংক্রান্ত বিদ্যা। চলো নেক্সট কোশ্চেন। বলছে সন্তোষ ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত তা হলো। আমরা কিন্তু জিকে জিএস অধ্যয়ন ক্লাসে আমরা কিন্তু সন্তোষ ট্রফি 2025-এর কিন্তু যে উইনার বা এরকম একটা কোনো কোশ্চেন কোনো একটা ক্লাসে করিয়েছিলাম, এটা আমার মনে আছে। তো এই যে কোশ্চেনটা, এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ফুটবল। এবার ফুটবল সংক্রান্ত যত ট্রফি হয় ইম্পর্টেন্ট সেগুলো এখানে রাখা হয়েছে। সন্তোষ ট্রফি চলে এসছে, বলা যায় মানে এইরকম যে স্পোর্টস রিলেটেড জায়গা থেকে যে কোশ্চেন আসে এটাও বহুবার জিকেজিএস অধ্যয়ন সিরিজে বলা হয়েছে। ঠিক আছে, এবার সামনে ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, সেখান থেকে আহ, এই যে কি বলে এটা, সন্তোষ ট্রফি বাদ দিয়ে ফুটবলের যে কোনো ট্রফি আসতে পারে। তো আমরা ইম্পর্টেন্ট গুলো একবার দেখে নিই। দেখো ডক্টর বিসি রায় কাপ, ডিউরান্ট কাপ খুব ইম্পর্টেন্ট, আইএফএ শিল্ড, আইএফএ কাপ, ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, কলিঙ্গ কাপ খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কলিঙ্গ কাপ। আচ্ছা, মার্ডেকা কাপ খুব ইম্পর্টেন্ট, রোভার্স কাপ সন্তোষ ট্রফি তো চলে এসছে, সিজার কাপ খুব ইম্পর্টেন্ট, সুব্রত মুখার্জি কাপ খুব ইম্পর্টেন্ট যেহেতু এরা জাতীয় কাপ, আর সুব্রত কাপ। চলো নেক্সট কোশ্চেন। বলছে লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার হবে অস্থি মজ্জায়। ঠিক আছে, এইবার এখানে আমরা দেখো লোহিত রক্তকণিকা যা সারা শরীরে অক্সিজেন পরিবহনের জন্য দায়ী, এগুলি অস্থি মজ্জাতে গঠিত হয় এবং অবতল ডিস্ক আকৃতির হয়। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা কি? এগুলি হলো
সরি, রোগ প্রতিরোধ ব্যবস্থার কোষ, যা প্রায়শই মানব দেহের সৈনিক। ঠিক আছে, এটাও এদেরকে বলা হয় শ্বেত রক্তকণিকাকে। এগুলি অস্থিমজ্জায় উৎপাদিত হয় এবং হিমোগ্লোবিনের অভাব থাকে, যার জন্য এগুলি বর্ণহীন। এবার এই যে শ্বেত রক্তকণিকা, এর কিছু প্রকার রয়েছে, যেমন যাকে দুটো ভাগে ভাগ করা হয়, মেন দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রানালোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে তিনটে ভাগ আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এবং অ্যাগ্রানুলোসাইটের মধ্যে রয়েছে লিম্ফোসাইট এবং মনোসাইট। ঠিক আছে। আচ্ছা, লিম্ফোসাইটকেও আবার দুভাগে ভাগ করা যায়, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এটা স্পেসিফিক এই কোশ্চেনটা লিম্ফোসাইটের দুই ভাগে ভাগ করা যায়, এটা জিকেজিএস অধ্যয়নের একটা ক্লাসে করানো ছিল। আচ্ছা, আর আছে প্লেটলেট বা অনুচক্রিকা, একে থ্রম্বোসাইটও বলা হয়। এই কোষের টুকরোগুলি রক্তপাত বন্ধ করতে বা রক্ত জমাট বাঁধতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমাদের কোনো জায়গায়, শরীরে কোনো জায়গায় কেটে যায়, দেখবে কিছুক্ষণ পরে কিন্তু ওই জায়গাটায়, মানে ন্যাচারালি ওই জায়গাটায় কিন্তু রক্ত জমাট বেঁধে একটা জাস্ট একটা ওই ক্ষতস্থানটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো ওইটা যে ওটার জন্য যে দায়ী, সে হচ্ছে এই প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে বিশাখাপত্তনম। চলো, এবার এইখানে যে চারটে কি বলে বন্দর রয়েছে, তাদের সম্বন্ধে দেখে নিই। দেখো, কান্দালা বন্দর, এটা কিন্তু গুজরাটে অবস্থিত। পারাদ্বীপ বন্দর উড়িষ্যায় অবস্থিত। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মারমাগাঁও পশ্চিম উপকূলের গোয়াতে অবস্থিত। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা এখন যে অ্যান্সারটা করছি সেটা কিন্তু পুরোপুরি আমাদের মেরিটের উপরে নির্ভর করে, অর্থাৎ এই কোশ্চেনের যে অ্যান্সার হওয়া উচিত সেই অ্যান্সারটাই এখানে রাখা হচ্ছে। ঠিক আছে, এটাকে ভালোভাবে মনে রাখবে। পরবর্তীতে যখন ডাব্লিউবিপিএসসি থেকে অফিসিয়ালি অ্যান্সার কি বেরোবে, আমরা এর আগেও বহু উদাহরণ এমন দেখেছি যে এমন কোশ্চেন যেটা রাইট অ্যান্সার ভুল হতে পারে না, একেবারেই ভুল হতে পারে না, সেই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু ডাব্লিউবিপিএসসি ভুল নিয়েছে। ঠিক আছে, তাই অফিসিয়াল অ্যান্সার কিতে যা থাকবে আমাদেরকে সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিতে হবে। বোঝা গেল? এখানে যে কোশ্চেনগুলো, যে উত্তরগুলো রাখা হচ্ছে সেটা কিন্তু যেটা হওয়া উচিত সেটাই। এবার পুরোটাই নির্ভর করছে ডাব্লিউবিপিএসসির উপর। বোঝা গেল? চলো, নেক্সট কোশ্চেন বলছে, একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট এবং মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। এক বাইট তৈরি হয় কত দিয়ে, মানে কতটা সংখ্যা দিয়ে এক বাইট তৈরি হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 8 বাইনারি ডিজিট। এবার এই যে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট, এই বাইনারি ডিজিটকে কিন্তু শর্টে বলা হয় বিট। ঠিক আছে, তাই এক এক বাইট সমান সমান কিন্তু 8 বিট। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? ডাব্লিউবিপিএসসির ফেভারিট জায়গা। অপশন তোমাদের সামনে। এটা তো খুবই ইজি কোশ্চেন, সেটা হবে রাজ্যপাল। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত? এটা একটা কনফিউজিং কোশ্চেন। ঠিক আছে, কিন্তু তাও যেটা হওয়া উচিত, মানে মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় যে যে উত্তরটা পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ার সার্চ করে বা বিভিন্ন পরীক্ষায় এসছে এমন, বা নর্মাল গুগলে সার্চ করে যেই উত্তরটা পাওয়া যায় সেটা হলো 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার লেট সি ডাব্লিউবিপিএসসি কোন উত্তরটাকে নেয়। নেক্সট কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন বলছি পরে, এটা পরে দেখবে কেন ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, নিচের কোনটি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ? অপশনস তোমাদের সামনে। এই কোশ্চেনটা অনেকেই ভুল করেছো। এবার এইটা রাইট অ্যান্সার কি হবে দেখো, এটা রাইট অ্যান্সার হবে শুক্র। এবার আমি কেন বললাম অনেকে ভুল করেছো, অনেকে একটা লজিক এটা দেখিয়েছো, মানে অনেকের হয়তো এটা মনে হতে পারে পরীক্ষা হলে বসে যে মেবি এটা এটা ধরো সূর্য। এবার আমরা জানি সূর্যের চারপাশে অনেকগুলো গ্রহ আবর্তন করে। ঠিক আছে, এবার অনেকের এটা মনে হবে যে তার মানে যেই গ্রহটা সূর্যের সব থেকে কাছে রয়েছে, অর্থাৎ আমরা জানি পরপর এরকম রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং তারপরে বামন গ্রহগুলো। তো সূর্যের সবার সবচেয়ে আগে যে থাকবে তারই উষ্ণ হওয়া উচিত বেশি, কারণ সে ডাইরেক্টলি সবার আগে সূর্যের তাপটা পাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে এখানে যেটা বলার সেটা হচ্ছে, এটা কিন্তু নয়, এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। এবার সঠিক ব্যাখ্যাটা কি তাহলে, এবং আমাদের সঠিক উত্তরটাই বা কি?
সঠিক উত্তর হবে আমাদের শুক্র। এবার আমরা কিছু দেখে নিই ইম্পর্টেন্ট ওয়ান লাইনার শুক্র থেকে। দেখো, শুক্র হচ্ছে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ, কারণ আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এইভাবে, তা শুক্র দ্বিতীয় হচ্ছে। এটি আমাদের সৌরজগতের সব থেকে উষ্ণ গ্রহ। এই এই যে গ্রহটা পার্টিকুলার, এর তাপমাত্রা অর্থাৎ পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায়? এই শুক্র গ্রহটি কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। হুম শুক্র গ্রহের শুক্র সব থেকে ধীর গতিতে আবর্তনশীল গ্রহ। ঘূর্ণনের চেয়েও একটি ঘূর্ণনের চেয়ে একটি ঘূর্ণন সম্পন্ন করতে তার বেশি সময় লাগে, অর্থাৎ আবর্তন এবং প্রতিবর্তনের ব্যাপারটা এখানে বলেছে। আশা করি এটা বুঝতে পেরেছো, বোঝানোর দরকার নেই। শুক্র হচ্ছে পৃথিবীর সব থেকে নিকটতম, এবং শুক্রকে বলা হয় টুইন সিস্টার অফ আর্থ। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? অপশনস তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র সম্বন্ধে দেখে নিই। এটি তিব্বতের মানস সরোবরের হ্রদের পূর্বে সিন্ধু এবং সতলুজের উৎসস্থলের খুব কাছে উৎপন্ন হয়েছে। এটি সিন্ধুর চেয়ে সামান্য দীর্ঘ। এর এর বেশিরভাগ গতিপথ ভারতের বাইরে অবস্থিত। এটি হিমালয়ের সমান্তরালে পূর্ব দিকে প্রবাহিত হয়। নামচা বারোয়া, ঠিক আছে, অর্থাৎ অরুণাচল প্রদেশের নামচা বারোয়া ৭,৭৫৭ মিটারে পৌঁছানোর পর একটি ইউ মার্ক নেয়, অর্থাৎ আমাদের আমাদের যে ইস্টার্ন যে ভাগটা, সেখানটা এরকম একটা জায়গা আছে, তো এইখান দিয়ে কিন্তু বাঁক নেয়, একটা ইউ টার্ন নেয়, এবং অরুণাচল প্রদেশের একটি গিরিখাতের মধ্যে দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করে। এখানে এটিকে দিহাং বলা হয়, এবং পরে এটিকে পরে দিবাং, লোহিত এবং অন্যান্য অনেক উপনদী এর সাথে মিশে কিন্তু আসামে ব্রহ্মপুত্র তৈরি করে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলছে, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান ছিল? অপশন তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার হবে জেমস অগাস্টাস হিকি। এবার এখানে যেটা রাখা হয়েছে সম্পূর্ণ লিস্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ পেপার এবং তাদের ফাউন্ডার। যেমন বেঙ্গল গেজেট, যেটা আমরা জানি জেমস অগাস্টাস হিকি। তারপরে দেখো সংবাদ কৌমুদি আছে রাজা রামমোহন রায়। তারপরে মিনাতুল আকবর, রাজা রামমোহন রায়। এরকম ভাবে রয়েছে দেখো রাস্ত গফতার, দাদাভাই নৌরোজি। তারপরে দেখো অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। তারপরে কেশরী হচ্ছে বিজি তিলক। তারপরে ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে আল হিলাল, এটা হচ্ছে আবুল কালাম আজাদ। তারপরে নিউ ইন্ডিয়া, এটা হচ্ছে অ্যানি বেসান্ত। তারপরে মুখ নায়ক, এটা হচ্ছে বি আর আম্বেদকর। হরিজন, মহাত্মা গান্ধী। ঠিক আছে, হিন্দুস্তান দৈনিক, এটা হচ্ছে মদন মোহন মালব্য। এবার এইখানে যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেইগুলোকে বুঝালাম, যেহেতু পিডিএফটা তোমরা পেয়েই যাবে, তাই সেখান থেকে বাকিগুলো খুবই ডিটেলে, খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। প্রিন্ট করে নিয়ে খুব ভালোভাবে মুখস্থ করে পড়ে নেবে এটা। নেক্সট কোশ্চেন বলছে, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? সম্প্রতি কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পেয়েছিলেন? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে রীতা ফারিয়া। রীতা ফারিয়া কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড পেয়েছিলেন। এবার দেখো, ঐশ্বর্য রায়, তিনি কিন্তু 1994 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা সেন, তিনি 1994 সালে মিস ইউনিভার্স হন, এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স হন। তাই বুঝতেই পারছো, ডাব্লিউবিপি এসআই এ মিস ওয়ার্ল্ড এসছে, ডাব্লিউবিপি ফিল্মস এ মিস ইউনিভার্স আসতেই পারে। এবং 2000 সালে লারা দত্ত, তিনি কিন্তু মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। চলো নেক্সট কোশ্চেন বলছে, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? ঠিক আছে, অপশন তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার হবে অ্যান্তোনিও গুতেরেস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা এবং বিধানসভায় ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 61তম। চলো নেক্সট কোশ্চেন বলছে, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? এবার এখানে অপশনস রয়েছে তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ফ্রান্স। নেক্সট কোশ্চেন বলছে, গঠন প্রক্রিয়া অনুযায়ী
নিচের কোন শিলা আদিতম বা সব থেকে পুরনো? নিচের কোন শিলাটি সব থেকে পুরনো? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে আগ্নেয় শিলা। নেক্সট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই কোশ্চেন কিন্তু ডাব্লিউবিপি তেও কিন্তু এসেছে বহুবার, ঠিক আছে? এবং এইটা যদি খুব ভুল না করি, এটা একবার ডাব্লিউবিসিএসএস এও এসেছিল এই কোশ্চেন, যে বুল অ্যান্ড বিয়ার, ঠিক আছে? তো অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে স্টক এক্সচেঞ্জ। তো বুল অ্যান্ড বিয়ার কিন্তু স্টক এক্সচেঞ্জে ব্যবহার হয় এই শব্দটা। আচ্ছা, ভিটামিন বি 12 সব থেকে বেশি প্রতিরোধ করে কোনটি? ভিটামিন বি যদি তুমি সেবন করো বা ভিটামিন বি যদি তোমার শরীরে যায়, তো সেটা কোন রোগকে প্রতিরোধ করবে? এটা হবে রক্তাল্পতা, ঠিক আছে? এটাকে অ্যানিমিয়া বলা হয়। এবার এখানে দেখো কিছু বিজ্ঞানসম্মত যে রাসায়নিক নামগুলো, সেগুলো রাখার জন্য কিন্তু এই চার্টটা রাখা। ভিটামিন বি 1 দেখো থিয়ামিন, ভিটামিন বি 2 দেখো রাইবোফ্লাভিন, ভিটামিন বি 3 নিয়াসিন, ভিটামিন বি 5 ক্যালসিয়াম পেন্টাথেনেট বা পেন্টাথেনিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন বি 6 পাইরিডক্সিন, ভিটামিন বি 7 বায়োটিন, ভিটামিন বি 9 ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 সাইনোকোবালামিন। আচ্ছা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেকেই কনফিউজ হয়ে গেছে এই কোশ্চেনটা পেয়ে কোশ্চেনে, মানে সরি পরীক্ষাতে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত কোন হিস্টোরিক্যাল ক্যারেক্টার? কোন ক্যারেক্টারটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন। এবার এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে দেখে নিই। দেখো, ঐতিহাসিকরা এটিকে বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং প্রাচীন বিশ্বের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র বলে মনে করেন। 5ম শতাব্দীতে কুমারগুপ্ত কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যোগাচার এবং সর্বস্তিবাদের পাশাপাশি ব্যাকরণ, চিকিৎসা, যুক্তিবিদ্যা এবং গণিত পড়ানো হতো। 633 খ্রিস্টাব্দে চীনা তীর্থযাত্রী হিউয়েনসাং তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসেন। সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত তা হলো, অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে খাবার সোডা। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? অপশন তোমাদের সামনে, এটা রাইট অ্যান্সার হবে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত। নেক্সট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট এবং অনেকেরই এটা হয়তো পারোনি, অনেকের কাছে এটা মনে হয়েছে এটা একটা র্যান্ডম কোশ্চেন, বাট কোশ্চেনটা দেখো, নিম্নের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? ঠিক আছে, যারা একটু পুরনো মানে মোটামুটি অনেকদিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছ, তারা জানবে যে এই ধরনের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আগে পরীক্ষাতে আসতো, ঠিক আছে? যখন কোশ্চেনের লেভেলটা এতটা হাই ছিল না, তখন কিন্তু এইগুলো চলে আসতো। তো পশ্চিমবঙ্গের প্রথম দাবা ঢুকিয়েছিলেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এই ধরনের যে কোশ্চেনগুলো একদম স্ট্যাটিক ছিল এই কোশ্চেনগুলো, মানে এগুলো একটা না একটা চলেই আসতো বিভিন্ন পরীক্ষাতে, ঠিক আছে? তার মধ্যে সেই রকমই কিন্তু এই কোশ্চেনটা। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার, এই কোশ্চেনটা কিন্তু 2021-এও অ্যাজ ইট ইজ এসেছিল, অপশনও সেম ছিল। তো সেটাই কিন্তু একেবারে ঘুরিয়ে 4 বছর পরে কিন্তু চলে আসলো 2025-এর পরীক্ষায়। এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে দামাস্কাস। দামাস্কাস হচ্ছে বিশ্বের সব থেকে প্রাচীনতম শহর। এবার এটা কিন্তু সিরিয়ার রাজধানী, বুঝা গেল? নেক্সট কোশ্চেন, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? ঠিক আছে, কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? অপশনস তো আমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সিলভার ব্রোমাইড। ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে নিউ ইয়র্ক, ঠিক আছে? এবার এখানে দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার, এখানে লিস্ট রেখেছি একটা ইম্পর্টেন্ট সবকটাই, কিন্তু আমি কয়েকটা বলে দিচ্ছি। যেমন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নিউ ইয়র্ক, তারপরে দেখো রয়েছে ইউনিসেফ নিউ ইয়র্ক, ইউএনএসসি নিউ ইয়র্ক, ডাব্লিউএইচও জেনেভা, আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা, ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা, ইউনেস্কো খুব ইম্পর্টেন্ট প্যারিস, ওপেক ভিয়েনাতে, ন্যাটো ব্রাসেলসে, এশিয়ান জাকার্তায়, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি লোসেন সুইজারল্যান্ডে, তারপরে ইউএনডিপি নিউ ইয়র্কে, তারপরে ইউএনসিট্যাড এটা হচ্ছে জেনেভাতে, ঠিক আছে? বাকিগুলো যখন পিডিএফটা ডাউনলোড করবে সেখান থেকে কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন, খুবই ইজি, এটা যদি কেউ না পারো তাহলে এর থেকে লজ্জার কিছু হয় না। নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল?
পিএসসির ফেভারিট জায়গা নয়। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার কি হবে? নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? এটাও একটা সেম এক্সাম্পল ওই দামাস্কাসের কোশ্চেনটার মতো। এই কোশ্চেনগুলো কিন্তু আগে আসতো এরকম স্ট্যাটিক, একদম ওয়ান লাইনার ফ্যাক্টের মতো করে মনে রাখতে হতো আমাদের, যে মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের প্রথম দাবাডু কে ছিলেন, প্রথম কে যে কি বলে ওটা হচ্ছে জ্ঞানপীঠ পান, এইরকম যে কোশ্চেন গুলো এগুলো কিন্তু আগে আসতো। এটা রাইট অ্যান্সার কি হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে সুকুমার সেন। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে এমএস ডস। এটা একটা ভালো কোশ্চেন। ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? এই কোশ্চেনটাও হয়তো অনেকেই কনফিউজ হয়ে গেছে পরীক্ষার হলে, ঠিক আছে? এটা রাইট অ্যান্সার হবে কলিঙ্গ পুরস্কার। নেক্সট কোশ্চেন, এগেন একটা ওই ধরনের স্ট্যাটিক কোশ্চেন, যে কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? এটা তো এতটাই ইজি কোশ্চেন যে এই কোশ্চেনগুলো নার্সারি বাচ্চাদেরকে যে জিকে বই থাকে ওদের বইয়ে কিন্তু এগুলো বলা হয় যে হ্যালিক ধূমকেতু 76 বছর পর পর আসে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় তা হলো? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন। সরি, এটা হাইড্রোজেন হবে না, এক্সট্রিমলি সরি। সব থেকে বেশি বলেছে, এটা হবে নাইট্রোজেন। সরি, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, এটা হবে নাইট্রোজেন। এবার এখানে দেখো গ্যাসের নাম এবং কতটা পার্সেন্টেজ ক্যারি করে সেটা রয়েছে। দেখো নাইট্রোজেন সব থেকে বেশি 78%, অক্সিজেন তারপরে আছে 20%, আর্গন আছে 0.93%, নিয়ন আছে তারপরে 0.0018%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, হিলিয়াম আছে, তারপরে মিথেন, তারপরে হাইড্রোজেন, তারপরে নাইট্রাস অক্সাইড, তারপরে ওজোন। ঠিক আছে, এটার জন্য সরি, এটা কিন্তু নাইট্রোজেন হবে। নেক্সট কোশ্চেন, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু পট্টভি সীতারামাইয়া। নেক্সট কোশ্চেন, কোন পদার্থটি 0°C থেকে 4° পর্যন্ত উত্তপ্ত করলে তার আয়তন কমে যায়? অপশন তোমাদের সামনে, এটা রাইট অ্যান্সার হবে জল। নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? কার্বন ডেটিং এর বদলে এখানে কিন্তু মেবি এই কোশ্চেনটা চলে এলো ডাব্লিউবি কনস্টেবলে, কিন্তু এখানে কার্বন ডেটিং না লিখে দিল কার্বন 14 বা C14 এরকম লিখে দিল, সেটাও কিন্তু একই অ্যান্সার হবে। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে জীবাশ্ম। আচ্ছা, এটার অ্যান্সার হয়ে গেছে। ভারতের সাহসিকতা সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার কি? সেটা হচ্ছে পরমবীর চক্র। নেক্সট কোশ্চেন, ভারত এবং শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু পক প্রণালী। ঠিক আছে, পক প্রণালী কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আকবরের রাজত্বকালের সরকারি ভাষা ছিল? ঠিক আছে, অপশন তোমাদের সামনে, এটা রাইট অ্যান্সার হবে কিন্তু ফার্সি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যদি একটু নয়েজ থাকে একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, বাদামি বায়ু এই কথাটি ব্যবহার করা হয় কোথায়? ঠিক আছে, তো বাদামি বায়ু এই কথাটি ব্যবহার করা হয় কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। ঠিক আছে, ব্রাউন এয়ার। নেক্সট কোশ্চেন, কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে কত ওজন হয়? এটাও খুব ভালো একটা কোশ্চেন। অপশন তোমাদের সামনে, এটা রাইট অ্যান্সার হবে কিন্তু 0। বোঝা যাচ্ছে, মানে ধরো এটা পৃথিবী, এটার কেন্দ্রে একদম যে কেন্দ্র, সেই কেন্দ্রে কোনো বস্তুর ওজন কতটা হবে সেটা দেখো। আমরা যখন মাধ্যাকর্ষণ শক্তি পড়ি, আমরা কি জানি, একটা বস্তু যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠে, তখন যত উপরের দিকে উঠবে তার মাধ্যাকর্ষণ টানটা তত বাড়তে থাকবে। তার মানে কি, কেন্দ্র থেকে সে যত দূরে যাচ্ছে তার মানে মাধ্যাকর্ষণ শক্তি তত বাড়তে থাকছে। তার মানে কি, এর যদি রিভার্স হয়, যদি সে কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে আসে, তাহলে তার মাধ্যাকর্ষণ শক্তি কমবে, ওজনটা কমে যাবে তার। তো যখনই কেন্দ্রের দিকে আসবে, মানে যতটা কেন্দ্রের দিকে আসতে থাকবে, তার ওজন কিন্তু কমতে কমতে একেবারে গিয়ে শূন্যতে দাঁড়াবে। তাই কেন্দ্রে যখন পৌঁছাবে সেটা কিন্তু 0 হবে। নেক্সট কোশ্চেন, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? অপশন তোমাদের সামনে,
এটা তো হয়তো অনেকে কনফিউজ হয়ে গিয়ে থাকবে। রাইট অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? অপশনস আমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। নেক্সট কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, বলছে প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়? অপশনস রয়েছে তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার হবে 4 মিনিটে। এবার এখানে একটা ভালো জিনিস দেখো, কোন মাত্রা রেখেছি, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট বলা হয়। দেখো পৃথিবীকে 360টি ডিগ্রিতে ভাগ করা হয়, যেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থাকে। প্রত্যেকটা ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হয়। ইম্পর্টেন্ট অ্যাজ ইট ইজ, পরীক্ষাতে এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে প্রতি ডিগ্রিকে কত মিনিটে ভাগ করা হয়। আবার সেম প্রতি মিনিটকে আমরা জানি 60 সেকেন্ডে আমরা ভাগ করি। তাহলে আমরা এখান থেকে একটা ইয়েতে আসতে পারি, সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান সমান 60 সেকেন্ড, অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড। বোঝা গেল? এবার সময় পার্থক্যটা বুঝে নি। পৃথিবী 24 ঘন্টায় কিন্তু 360 ডিগ্রি ঘুরছে, এটা হচ্ছে আবর্তন পৃথিবী। আর প্রতি ঘন্টায় পৃথিবী ঘোরে 15 ডিগ্রি, কারণ যদি তুমি এটাকে ভাগ করো 360কে যদি 24 দিয়ে ভাগ করো, তাহলে প্রতি ঘন্টার মাপটা পেয়ে যাবো। তাহলে প্রতি ঘন্টায় কিন্তু পৃথিবী 15 ডিগ্রি ঘুরছে। এক দ্রাঘিমা রেখার পার্থক্য 4 মিনিট হলে 4 মিনিট হয়, কারণ একটা ঘন্টা মানে কি 60টা মিনিট। তাই 60 মিনিটকে যদি তুমি 15 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 4 বেরোবে। তাহলে এখান থেকে আমরা এলাম যে 1 ডিগ্রি মানে 60 মিনিট হচ্ছিল, এবং 1 দ্রাঘিমা মানে কিন্তু 4 মিনিট আসছিল এইখানের হিসাবে। যখন আমরা এই যে সেকেন্ডকে, মানে যেহেতু 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই সেকেন্ডকে আমরা 15 দিয়ে ভাগ করে নিচ্ছি, সেইটার উত্তর কিন্তু 4 বেরোচ্ছে। তাই এটা হচ্ছে 4 মিনিট, অর্থাৎ 1 দ্রাঘিমার পার্থক্য। এইটাই আমাদের পুরোপুরি ফল, যে 1 দ্রাঘিমার পার্থক্য 4 মিনিট। নেক্সট কোশ্চেন, বলছে নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণ। আচ্ছা, 5 সেপ্টেম্বর হচ্ছে আমাদের জাতীয় শিক্ষক দিবস, এবং ঠিক তার 1 মাস পরে অর্থাৎ 5 অক্টোবর হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল টিচার্স ডে। নেক্সট কোশ্চেন, বলছে কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে খ্যাত? প্রতি বছর মোটামুটি ধরো, প্রতি বছর বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু একটা কমন থাকে যে একটা ডেজ রিলেটেড কোশ্চেন থাকবে, একটা ডেজ রিলেটেড কোশ্চেন থাকেই। ঠিক আছে, এবার এটা রাইট অ্যান্সার হবে কিন্তু 7 এপ্রিল। এবার এই বছর অর্থাৎ 2025 সালে ওয়ার্ল্ড হেলথ ডে এর থিম ছিল হচ্ছে হেলদি বিগিনস হোপফুল ফিউচার্স। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু ইয়ং ইন্ডিয়া। একটু আগে কিন্তু পুরো সম্পূর্ণ লিস্টটা রেখেছিলাম, ওখান থেকে কিন্তু এই যে টপিকটা একবার রিভিশন দিয়ে নিও। আচ্ছা, এখানে রয়েছে গ্র্যামি পুরস্কার কোন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অপশন তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার কিন্তু গানের সাথে রিলেটেড কিন্তু গ্র্যামি পুরস্কার। আচ্ছা, স্বচ্ছ আকাশ নীল দেখায় কি কারণে? অপশন তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার কিন্তু হবে বিক্ষেপ বা বিক্ষেপণ। নেক্সট কোশ্চেন, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? খুবই ইজি কোশ্চেন। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। এবার এইখানে একটা লিস্ট রেখেছি, যেখানে ট্রাভেলার কার সময় এসেছিলেন এবং কোন দেশ থেকে এসেছিলেন একটা লিস্ট রয়েছে। আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু দেবরায় দ্বিতীয় দেবরায়ের আমলে এসেছিলেন, যিনি বিজয়নগরের রাজা, ইরান থেকে এসেছিলেন। আচ্ছা, ফাহিয়েন বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন চায়না থেকে। ফ্রাঙ্কোইস বার্নিয়ার, তিনি কিন্তু শাহজাহানের টাইমে এসেছিলেন ফ্রান্স থেকে। ইবনু বতুতা, তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের টাইমে মরক্কো থেকে এসেছিলেন। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক থেকে এসেছিলেন। থমাস রো জাহাঙ্গীরের টাইমে ব্রিটেন থেকে এসেছিলেন। আলবিরুনি মাহমুদ অফ গজনি বা গজনি সুলতান মাহমুদের সময়কালে এসেছিলেন ইরান থেকে। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, তিনি জাহাঙ্গীরের টাইমে এসেছিলেন ব্রিটেন থেকে। আচ্ছা, হিউয়েন সাং, স্পেলিংটা একটু ভুল আছে, হিউয়েন সাং হর্ষবর্ধনের টাইমে এসেছিলেন চায়না থেকে। নেক্সট কোশ্চেন, এটা উত্তরটা করে দেওয়া আছে, বলছে নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? অনেকেই কিন্তু ভুল করে থার্মোস্ট্যাট দিয়েছো, কিন্তু এটা রাইট অ্যান্সার কিন্তু হবে পাইরোমিটার, কারণ এই জায়গাটার জন্য। বুঝা গেল? নেক্সট কোশ্চেন, এখানে কিন্তু যন্ত্র এবং তাদের বিভিন্ন ব্যবহার এখানে রাখা হয়েছে।
কিছু ইম্পর্টেন্ট যেগুলো বলে দিচ্ছি, বাকিটা ইয়ের থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে রিভিশন দিয়ে দেবে। যেমন অল্টিমিটার রয়েছে বিমানের উচ্চতা পরিমাপের জন্য, অ্যামমিটার রয়েছে বৈদ্যুতিক প্রবাহের জন্য, তারপরে দেখো অডিওমিটার রয়েছে শব্দের তীব্রতা মাপার জন্য, ব্যারোমিটার বায়ুর চাপ মাপার জন্য। ব্যারোমিটারের আবিষ্কর্তা কে ছিলেন? ইভানজেলিস্তা টরিসেলি। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কার্ডিওগ্রাম হৃদস্পন্দন মাপার জন্য। তারপরে দেখো ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি এবং নড়াচড়ার পরিমাপের যন্ত্র। এই ক্রেস্কোগ্রাফ কিন্তু আবিষ্কার করেছিলেন জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, ডাইনামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তির রূপান্তর করার জন্য। তারপরে এন্ডোস্কোপ, এটা কিন্তু দেহের অভ্যন্তরীণ অংশ পরিমাপ করার জন্য। তারপরে আছে ফ্যাদোমিটার, এটা কিন্তু সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন বলছে সমস্ত অম্লতে যেই পদার্থটি থাকে তা হলো, অপশনস তোমাদের সামনে, এটা রাইট অ্যান্সার করার চেষ্টা করো। এটার অ্যান্সার হবে কিন্তু হাইড্রোজেন। এবার এইটার অ্যান্সার করাটা কিন্তু খুবই ইজি একটা জিনিস ইয়ে করলে। এখানে দেখো বলেছে সমস্ত অম্লতে, অর্থাৎ এরা ক্লেম করছে যে কোনো এমন অম্ল নেই যেখানে এই পদার্থটা থাকবে না। এবার সাপোজ তোমার এই কোশ্চেনটা তোমার জানা নেই, ঠিক আছে, তো তুমি কিভাবে অ্যান্সার করতে পারো? যেহেতু সমস্ত অম্ল বলেছে বা সমস্ত অ্যাসিড বলেছে, তাই সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যাসিডকে ধরলেই হবে। বোঝা গেল? যে কোনো একটা অ্যাসিড মানে সেটাও তো সমস্ত অ্যাসিডের মধ্যেই পড়ছে। তোমার চেনা যে কোনো অ্যাসিডের নাম তুমি ধরে নাও। আমরা ছোটবেলা থেকে অনেক অ্যাসিড পড়ছি, তার মধ্যে লেট সাপোজ আমি নিলাম সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা আমার সব থেকে চেনা অ্যাসিড। আমি ধরে নিলাম তুমি এই অ্যাসিডের নাম ছাড়া আর কোনো অ্যাসিডের নাম জানো না, এটা আমি ধরে নিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে, অপশানে রয়েছে, দিয়ে দাও। আচ্ছা, তোমার মনে হলো যে আরও একটা টেস্ট করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা সবাই জানি রয়েছে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু এটা অ্যান্সার করা যেত। তো এখানেই ছিল আজকে আমাদের ক্লাস, ঠিক আছে, 49টি কোশ্চেন পেয়েছি। আর একটা জিনিস বলে রাখি, টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন পিডিএফ সার্কুলেট করা হচ্ছে, ডাব্লিউবিপি এসআই এর প্রিলিমস এর কোশ্চেন সেট বলে। একদমই ঠিক, ওগুলো একদমই পরীক্ষারই কোশ্চেন, কিন্তু ওখানে যেটা আমি দেখলাম একটা মানে একটাই মাস্টার পিডিএফ ঘোরাঘুরি করছে, মানে যে কোনো একটা চ্যানেল ওই পিডিএফটাকে সার্কুলেট করেছে এবং সেটাকেই প্রত্যেকটা চ্যানেল ফরওয়ার্ড করছে। কোনো রকমের দেখা নেই যে ভেতরে কি আছে না আছে। যখন আমি সেই পিডিএফটা ওপেন করে দেখলাম, তোমরা হয়তো সেটা দেখেছো, তোমরা হয়তো চোখে পড়েছে সেটা, সেই পিডিএফ এর কিন্তু 17 নাম্বার পেজটাই মিসিং, ঠিক আছে, তোমরা দেখে নেবে 17 নাম্বার পেজটাই মিসিং সেখান থেকে। তো এগুলো একটুখানি অ্যাওয়্যার হয়ে নেবে, কারণ তুমি ধরো পরীক্ষা দিতে যাওনি, তোমার মনে হচ্ছে আমি কোশ্চেনটা সলভ করবো, তো তুমি ডাউনলোড করে নিয়ে ওটাকে একেবারে তুমি ওএমআর সেট করে যে আমি আগে থেকে কোশ্চেন দেখবো না, আমি জাস্ট তখনই ডাউনলোড করবো, ওএমআর একদম আমার সামনে রয়েছে, আমি ওএমআরটা দিয়ে আমি পরীক্ষা দেবো। যখন তুমি ওটা দিতে শুরু করলে তখন দেখলে পরীক্ষা দিচ্ছ, যখন 17 নম্বর পেজে গিয়ে পৌঁছালে তখন দেখছো পেজটাই নেই। তাই এগুলো একটুখানি দেখে নেবে, ঠিক আছে। তো চলো, এখানে আজকে আমাদের ক্লাস থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে, চলো টাটা।